হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাস্টিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 8, যেটা তোমাদের লাইফ সায়েন্সের 3 নাম্বার চ্যাপ্টার হিসেবে পড়ছে, কি না মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। অর্থাৎ এখানের মধ্যে আমরা দেখেছি কি যে মানে খাবারের জন্য কি কি লাগছে, সে একদম কৃষিকাজ থেকে স্টার্ট করে তারপর তোমার নেক্সট মাছ চাষ, মুরগি, প্রত্যেকটা জিনিস কিন্তু চ্যাপ্টারের মধ্যে ডিটেলসে রয়েছে। আগের দিনে জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট হয়েছে, তো আজকে আমরা কি পার্ট 2 ভিডিও হবে। ওকে, চলো স্টার্ট করা যাক। তাহলে দেখো, আগের দিন আমরা দেখেছিলাম যে ফসল উৎপাদন করার জন্য আমাদের কি করতে হয়, কতগুলো প্রসেস রয়েছে। মোট 8টা পদ্ধতি রয়েছে আমাদের একটা ফসল উৎপাদন করার জন্য। এবার ফসল কি, তার প্রকারভেদ, এটা কিন্তু আগের ভিডিওর মধ্যে অলরেডি বলা হয়ে গেছে। তাহলে 1 নম্বর হয়েছে কি, চাষের জমি, মানে প্রত্যেকটা ফসল তৈরি করার জন্য সব থেকে প্রথমে বেস একদম কি দরকার, মাটি দরকার। তাহলে প্রথমে কি করতে হবে, মাটি তৈরি করতে হবে। ওকে, সেকেন্ড কি বলছে, বীজ বপন করা। চাষ করতে গেলে বীজ তো লাগবে, বীজ বপন করা। এবার কথা হচ্ছে যে এই দুটো আমরা আগের দিনে পড়েছি, যে কিভাবে মাটি তৈরি করবে বা মাটি কোনটার জন্য উপযোগী, মানে কি রকম চাষের জন্য, আর বীজ কিভাবে বপন করা হয়ে থাকে তার অনেকগুলো যন্ত্রপাতি রয়েছে। এগুলো আগের দিনে হয়ে গেছে, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে আমরা 3 নাম্বার পয়েন্ট থেকে স্টার্ট করছি, অর্থাৎ সার প্রয়োগ। তারপর কি থাকবে, জলসেচ, আগাছা দমন, ক্ষতিকার কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল তোলা, সঞ্চয় করা। তাহলে এই 8টা হচ্ছে তোমাদের কি ফসল উৎপাদনের স্টেপ। ওকে, তো চলো আজ আমাদের 3 নাম্বার থেকে স্টার্ট করা যাক। তাহলে 3 নাম্বারে কি বলছে, সার প্রয়োগ। তাহলে এতক্ষণ আমাদের কি তৈরি করা হয়ে গেছে, মাটি রেডি করা রয়েছে, প্লাস তোমার বীজ বপন করা হয়ে গেছে। এবার কি করতে হবে, তাকে সার দিতে হবে। এবার সার মানে কি, কেমিক্যাল। কি বলছে যে উদ্ভিদের ঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন হয় কিছু মৌলের, এরাই হলো উদ্ভিদের পুষ্টি উপাদান, বা যাকে ইংরেজি কি বলছে, নিউট্রিয়েন্ট। ওকে, উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলো আবার 2 ধরনের হয়ে থাকে। তাহলে দেখো, উদ্ভিদ, একটা গাছ আমরা মাটিতে লাগালাম, তার বেড়ে ওঠার জন্য তো কিছু না কিছু খাবারের প্রয়োজন। তুমি যেমন আমাদের গ্রোথের জন্য কি বলে পুষ্টি দরকার, ঠিক তেমনই গাছেদের জন্য কিন্তু পুষ্টি দরকার হয়ে থাকে। এবার এই যে উদ্ভিদের পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস বলছি, এটা ক ধরনের হয়ে থাকে, 2 ধরনের। একটা তোমার বলছে মুখ্য খাদ্য উপাদান, মানে যেটা একদম মেন নেসেসারি, দরকারি হবে, একদম মুখ্য, বা যাকে বলছে কি ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মানে ম্যাক্রো মানে কি বড়। আর একটা হচ্ছে গৌণ খাদ্য উপাদান, বা যাকে বলা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। তাহলে পুষ্টি উপাদান ক ধরনের, 2 ধরনের, একটা ম্যাক্রো, একটা মাইক্রো, বা বাংলায় হচ্ছে মুখ্য আর গৌণ খাদ্য উপাদান। এবার দেখো এক্সাম্পল, যে কোনগুলো দিয়েছে মুখ্য খাদ্য উপাদান আর কোনগুলো গৌণ। মুখ্যের মধ্যে কি রয়েছে, CHON, কর্ন, মানে কি, মানে এগুলো প্রত্যেকটা আলাদা, একটা মনে রাখার ট্রিক্স জাস্ট। এখানে হচ্ছে CHON, সি ফর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পি মানে ফসফরাস, আর কে মানে কি পটাশিয়াম, Mg মানে ম্যাগনেসিয়াম, আর Sa মানে সিলিকন। এগুলো হচ্ছে তোমার ম্যাক্রো, বা যাকে বলা হচ্ছে মুখ্য খাদ্য উপাদান। ওকে, নেক্সট হচ্ছে গৌণ খাদ্য উপাদান, বা যাকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হচ্ছে। তার এক্সাম্পল কি দেখো, Fe রয়েছে, যেটা হচ্ছে আয়রন, Mn, Cu, B, MO, Zn, Cl। তাহলে এগুলো হচ্ছে তোমার গৌণ খাদ্য উপাদান। এই দুটো SAQ বা 2 নাম্বারের জন্য আসতে পারে, যে নিউট্রিয়েন্ট ক ধরনের হয়ে থাকে, বা যাকে কি হচ্ছে পুষ্টি উপাদান, তো 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মুখ্য, একটা গৌণ, আর তার উদাহরণ। তাহলে এটা হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট। এখানে কিন্তু সার প্রয়োগ কমপ্লিট হয়নি। এরপর এরপর কি বলছে, এইসব পুষ্টি উপাদানগুলোকে মৌল হিসাবে চিহ্নিত করা হলেও এগুলো আসলে যৌগ হিসাবে উদ্ভিদে গৃহীত হয়ে থাকে। মাটি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে থাকে। উদ্ভিদের বেড়ে ওঠার জন্য পুষ্টি উপাদানগুলো খুবই জরুরি হয়ে থাকে, এবং কোনো কোনো অঞ্চলে চাষিরা হয়তো একই জমিতে একটার পর একটা ফসল ফলিয়ে যান, বা একই ফসল বারবার চাষ করেন। জমি কখনোই অনাবাদি হিসেবে ফেলে রাখেন না। ভেবে দেখো তো, তাহলে মাটিতে থাকা পুষ্টি উপাদানগুলোর কি হবে। তাহলে বলছে কোনো কোনো জায়গায় কি করে থাকে না, একটার পর একটা চাষ করে থাকে, মানে হয়তো একবার চাষ করলো, কিছু গ্যাপ দিল না, আবার নেক্সট টাইম চাষ করলো, মানে কখনো অনাবাদি ফেলে রাখছে না। তাহলে তাদের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো ছিল তার কি হবে। এখানে কোশ্চেন কি বলছে, যে তাহলে দেখো তো মাটিতে থাকা উদ্ভিদগুলোর যে পুষ্টি উপাদান, তাহলে কি হবে এগুলো, একবারে মানে কোনো কিছু ফেলে রাখছে না, পরপর চালিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এক্সেস হয়ে যাবে। তো তার জন্য কি করা হবে দেখো। এবার কি বলছে, তাহলে একই জমিতে বারবার ফসল ফলানো হলে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো ফুরিয়ে আসে। তাহলে ওটাই বলছিল আগের পাতায়, যে একবার একটা জমিতে চাষ করলাম, নেক্সট টাইম আবার চাষ করছি, পরের বার আবার করছি, কোনো গ্যাপ নেই, তাহলে কি হবে, ধীরে ধীরে তার যে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানগুলো ছিল সেগুলো কমে আসবে। তারপর বলছে কি, তাই চাষের জমিতে সার মেশাতে হয়। তাহলে সার কেন মেশাচ্ছি আমরা,
একটা জমিতে চাষ করছি, ফেলে রাখছি না, পরপর করে যাচ্ছে, তাহলে কিন্তু পুষ্টি উপাদানগুলো কমে যাচ্ছে। মানে ন্যাচারালি তো প্রত্যেকটা জিনিস সেট ছিল, এবার আমরা মানুষেরা কি করছি, তাকে ন্যাচারালি হতে দিচ্ছি না। তো সেই জন্য যেহেতু হতে দিচ্ছি, তাই জন্য আমাদেরকে কিছু বিকল্প অবস্থা নিতে হবে। তার হিসেবে কি ইউজ করছে না, জমিতে কি ইউজ করছে, সার ইউজ করছে, যাতে মাটি উদ্ভিদের হারিয়ে যাওয়া পুষ্টি উপাদানগুলো আবার ফিরে পায়। অর্থাৎ মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয় যেসব পদার্থ, তারাই হলো সার। বোঝা গেছে যে আমরা কি ন্যাচারালকে বন্ধ করছি, যে একটা জমিতে যখন চাষ হলো তার পুষ্টি উপাদানগুলো ছিল, ঠিক আছে, এবার বারবার কি করছি, তাতে চাষবাস করছি, কোনো ফাঁকা টাইম রাখছি না, কারণ যত বেশি চাষ করবো তত বেশি লাভ হবে। এবার এটার ফলে কি হচ্ছে, যে মাটির যে পুষ্টি উপাদানগুলো ছিল সেগুলো তো কমে আসছে, তাকে রিক্যাপ দিতে হবে, তাকে ফুলফিল করতে হবে। তো সেজন্য আমরা সার ইউজ করছি, যেটা কি করছে, ওই যে ন্যাচারাল ঘটনাটা ঘটছিল, পুষ্টি উপাদান থাকতো, তাকে কিন্তু পূরণ করছে। তাহলে সার দেওয়ার মেন উদ্দেশ্য বোঝা গেল। এরপর হচ্ছে যে আমরা যে সার দিচ্ছি, তাহলে এই সার কত ধরনের হয়ে থাকে। দেখো বলছে এই সার আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি জৈব, আর একটা হচ্ছে অজৈব। তো জৈব মানে বোঝা যাচ্ছে যে একদম জীব জীব এসব নিয়ে হবে, আর জৈব মানে কি রাসায়নিক কেমিক্যালের দিকে একটু আসবে। তাহলে জৈব সার বা যাকে বলা হচ্ছে কি অর্গানিক ম্যানুয়ার, এটা কি অনেকে শুনে থাকো যে জৈব সার হিসাবে মানে অনেক সময় কি পাতাকে পচিয়ে নেয়, মানে বলে না এর খোসা ওর খোসা রেখে দাও গাছেতে দেবে, এরকম হয় তো বাড়িতে কোনো ফুল চাষ করছে ধরে নাও, বাড়িতে মায়েরা বলে দেখবে যে আলুর খোসা এগুলো সব রেখে দে, পচিয়ে সার হিসেবে ইউজ করা হবে। তাহলে এটা কি করছে, কোনো কেমিক্যাল ইউজ করলো কি, করলো না। তাহলে এটা কি প্রসেস চলছে, জৈবিক পদ্ধতি। আচ্ছা এখানে কি বলেছে দেখো, মৃত উদ্ভিদ আর প্রাণীদের বজ্র পচিয়ে তৈরি হয় জৈব সার। ওকে, তাহলে মৃত উদ্ভিদ, এবার ওই যে বললাম কোনো উদ্ভিদ ধরে না মারা গেল, তার যে গাছের পাতা আরে ছিল ওগুলো কি পচছে, এবং সেটা থেকে কিন্তু সার তৈরি হচ্ছে। আর কি প্রাণীদের বজ্র, প্রাণীদের মল মূত্র এগুলো ইউজ করা হয়ে থাকে। চাষিরা খোলা জায়গায় একটা গর্ত খুঁড়ে সেখানে মৃত উদ্ভিদ আর প্রাণীদের বজ্র পদার্থ ফেলে রাখেন, এবং পচে যাওয়ার জন্য মানে কি করছে তাহলে যারা চাষি তারা কি করছে, যে একটা জায়গায় ধরো একটা ল্যান্ড রয়েছে, এখানে এখানে এক সেকেন্ড, এখানে গর্ত খুলে কি করছে, ওই যেগুলো এক্সট্রা মানে পচা গলা যা হোক এখানে সব মাটির নিচে চাপা দিয়ে রাখছে, এবং তার ফলে কি হচ্ছে, অনেকদিন ধরে পচবে জিনিসগুলো, এবং সেখান থেকে কিন্তু সার তৈরি হবে। তারপর কি বলছে দেখো, ব্যাকটেরিয়া আর ছত্রাকের বিয়োজন ও রূপান্তর ক্রিয়ায় ওইসব বজ্র পদার্থগুলো পচে গলে গিয়ে কি হয়, জৈব সার তৈরি হয়। তাহলে এখানে কি কোনো কেমিক্যাল ইউজ করলো, করলো না নিশ্চয়ই। তাহলে কোনো কেমিক্যাল যেখানে ইউজ হবে না, তাকে আমরা বলছি জৈবিক পদ্ধতিতে কি হচ্ছে, জৈব সার তৈরি করছে। জাস্ট সিম্পল প্রসেস, বাড়ির যেগুলো এক্সট্রা রয়ে গেছে বা প্রাণীদের এক্সট্রা যেগুলো এক্সেস পচা গলা, এগুলো কি করছে না মাটির তলে চাপা দিচ্ছে, এবং তার ফলে সেখানে কে কে এফেক্ট করছে, ব্যাকটেরিয়া আর ছত্রাক, এটাগুলোকে ভেঙে ভেঙে কি করছে, জৈব সার তৈরি করছে। ক্লিয়ার। আরেকটা পদ্ধতি কি রয়েছে আমাদের, অজৈব সার। তাহলে চলো এবার জানা যাক যে অজৈব সারটা কি। অজৈব মানে কি, তাহলে এখানে কোনো জৈবিক পদ্ধতি ইউজ করা হচ্ছে না, এবার কেমিক্যাল এন্টার করবে। বলছে অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। তাহলে যখনই দেখো জৈব মানে কিন্তু কোনো রাসায়নিক ছিল না, বাট যখনই অজৈব কথাটা এলো সেখানে জৈবিক পদ্ধতি কিছুই থাকছে না। এবার কি কথাটা এলো এখানে, এখানে এলো তোমার রাসায়নিক পদার্থ। ওকে, তারপর বলছে এতে থাকে নানা অজৈব লবণ যা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। তাহলে কি থাকে, অনেক অজৈব লবণ থাকছে এর মধ্যে। সার কারখানায় তৈরি হয় অজৈব সার। তাহলে এতক্ষণ এর আগে যে জৈব পদ্ধতিটা দেখলাম, জৈব সার, ওটা কি করছে, কৃষি নিজেই তৈরি করছে, জাস্ট মাটি খুঁড়ে ওই পচা গলা এগুলো রেখে দিচ্ছে এবং ব্যাকটেরিয়ার কাজ ওরা করে নিচ্ছে। কিন্তু এখানে দেখো, এখানে কি বলছে, কারখানায় যেতে হবে। তাহলে সার কারখানাতে কিন্তু এগুলো তৈরি হচ্ছে, কারণ এগুলো কেমিক্যাল, এগুলো মানে দেশে করতে পারবে না। নেক্সট বলছে অজৈব সার প্রধানত 3 ধরনের মৌলের ঘাটতি পূরণ করে। তাহলে এই যে আমরা অজৈব সারটা ইউজ করছি, এটা কি করছে, 3টে মৌলের ঘাটতি পূরণ করছে। দেখো আমাদের মাটির মধ্যে তো অনেক কিছু পাওয়া যায়, অনেক মৌল পাওয়া যায়। তো এখানে এই আমাদের অজৈব সার কোন 3টে করছে না, এনপিকে মানে কি নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। তাহলে এদেরকে একসাথে কি বলা থাকে, এনপিকে। এনপিকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের 2 নাম্বার আসতে পারে যে এনপিকে কি, এরকম ভাবে আসে যে এনপিকে কি, তাহলে এটা কিন্তু একটা ভিবিআই। ওকে, তাহলে এনপিকে, এন ফর নাইট্রোজেন, ফসফরাস আর কি, কে ফর পটাশিয়াম। সারে এই 3টে প্রধান উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে। আবার কখনো
কখনো বা কোনো অজৈব সারে এই তিনটি উপাদানের যে কোনো একটি উপাদান উপস্থিত থাকে, যেমন পটাশ সার বা সুপার ফসফেট, আরো কয়েকটা অজৈব সার হলো ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট। তাহলে কি বলছে যে এই তিনটে উপাদানের ঘাটতি পূরণ করার জন্য আমাদের কোন হিরে রয়েছে? অজৈব সার। এবার কোনো কোনো ক্ষেত্রে তিনটের মধ্যে কোনো একটা প্রেজেন্ট থাকতে পারে। ওকে, তাহলে এইটা গেল অজৈব সারের। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি জৈব অজৈবের মধ্যে? দেখো, সার বললাম কি দু ধরনের, একটা জৈব, একটা হচ্ছে অজৈব। জৈবতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হবে না, বাট অজৈব যে পদ্ধতি সেখানে কেমিক্যাল ইউজ করা হবে। আর জৈবিককে কোনো কারখানায় যে তৈরি করতে হবে না, জাস্ট নর্মাল, কিন্তু অজৈবতে গিয়ে কারখানায় গিয়ে তৈরি করতে হবে। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন, যে অজৈব সারে কোন তিনটে পুষ্টি উপাদান, মানে কোন তিনটে মৌলের ঘাটতি পূরণ করে থাকে? কি মনে রাখবে? এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। নেক্সট এবার আসছে যে অজৈব সার ব্যবহারের সমস্যা। দেখো, যে কোনো জিনিস ন্যাচারালি যেটা আসছে সেটা কিন্তু খুব একটা ক্ষতি করে না, বাট যখনই তুমি কোনো কিছু রাসায়নিক কেমিক্যাল অ্যাড করবে তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে অজৈব সার আমাদের কি ক্ষতি করছে? অজৈব সারের ব্যবহার চাষিদের বিভিন্ন ফসল যেমন ধান, গম, ভুট্টার খুব ভালো ফলন পেতে সাহায্য করে থাকে। তাহলে কি বলছে যে অজৈব সার যখন আমরা ইউজ করছি তখন প্রত্যেকটা জিনিসের তো ফলনটা ইনক্রিজ করছে। একটা জিনিস মনে রাখবে যে যখনই কোনো ন্যাচারাল জিনিস হচ্ছে সেটার থেকে যখন কোনো মানে কৃত্রিম ভাবে কোনো জিনিস তৈরি করবে সেটার অবশ্যই মানে ফলনটা বা কি কাজ এফেক্টিভ, মানে কাজটা বেশি ভালো হবে, কিন্তু সেটা সেটা কি হবে? ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে কি বলছে, কোনো কিন্তু অজৈব সার অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহার মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়ার কাজে বাধা সৃষ্টি করে, মাটির উর্বরা শক্তি উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। তাহলে এটা প্রত্যেকটা ফলন বাড়াচ্ছে মানলাম, বাট প্রবলেমটা কি হচ্ছে, এটা যখন মানুষ অত্যাধিক মাত্রায় ইউজ করছে, যে আমি বেশি নিউট্রিয়েন্ট নেবো, বা একটা জমিতে বারবার ধরে চাষ করছে, বারবার ধরে একই সার প্রয়োগ করছে, তার ফলে কি হবে? দেখো কতগুলো প্রবলেম তৈরি হচ্ছে। নাম্বার ওয়ান, মাটিতে যে ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া আছে তাকে কিন্তু আর কাজ করতে দিচ্ছে না। এক নম্বর প্রবলেম এটা গেল। দু নম্বর কি বলছে? মাটির উর্বর শক্তি বা উৎপাদন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। তাহলে মাটির যে উর্বরতা ছিল সেটাকে কিন্তু ডাউন, কমিয়ে দিচ্ছে। আরেকটা কি বলছে? মাটির বৈশিষ্ট্য অনুযায়ী অজৈব সার ব্যবহার না করলে মাটির রসায়ন পাল্টে গিয়ে ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। তাহলে তুমি ভাবলে যে অজৈব সার ব্যবহারের ফলে আমার ভালো হবে ফলনটা, এবার তুমি কি করছো? এক্সেসিভ, অত্যাধিক মাত্রায় ব্যবহার করছো, একদম ভাবছো যে ওরা তো পারছে না, আমি একদম বেশি মাত্রা ইউজ করে বেশি ফলন করব। তার ফলে কি হিতের বিপরীত হচ্ছে? বেশি ইউজ করার ফলে তোমার এতগুলো প্রবলেম তৈরি হচ্ছে, এবং তার ফলন তো ভালো হলোই না, উল্টে খারাপের দিকে আসছে। তাহলে এটা তোমার কি অজৈব সার ব্যবহারের একটা অসুবিধা। এবার নেক্সট চলো, এবার একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো যেমন কি বলছে, অ্যামোনিয়াম সালফেট, তার সংকেত কি? NH4 এর হোল টু SO4। তাহলে এই অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করার ফলে মাটির আম্লিক ভাব বেড়ে যায়, তেমন সোডিয়াম নাইট্রেট, যার সংকেত কি? NaNO2, ব্যবহারে মাটির ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। তাহলে কি বলছে? দু ধরনের সারের উদাহরণ দিল। একটা তোমার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, সংকেতটা মনে রাখবে কি? NH4 এর হোল টু SO4। আরেকটা কি রয়েছে তোমাদের? সোডিয়াম নাইট্রেট, যেটা কি বলা হচ্ছে? NaNO2। তাহলে এই দুটো ইউজ করার ফলে দেখো, যখনই তুমি এই সারটা ইউজ করছো তখন কি হচ্ছে? আম্লিক ভাবটা বেড়ে যাচ্ছে। আর যখনই আম্লিক মানে কি? অ্যাসিড, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, ঠিক আছে, এক্সট্রা অ্যাসিড হয়ে যাচ্ছে। আর যখনই তুমি NaNO2 ইউজ করছো তখন কি হচ্ছে? ক্ষারকীয়তা বেড়ে যাচ্ছে, কারণ এখানের মধ্যে কি রয়েছে? সোডিয়াম রয়েছে। তো সেই কারণে কি ক্ষারের লেভেলটা, বা যাকে বেস বলা হচ্ছে, তার লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর কি বলছে? উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির অম্ল ক্ষারের ভারসাম্য থাকাটা খুবই জরুরি। অবশ্যই কথা, যে প্রত্যেকটা জিনিসই একটা মেনটেনেন্স থাকা দরকার। এবার যখন তুমি এই সারটা ইউজ করছো তখন অ্যাসিড বেড়ে যাচ্ছে বা অম্ল বেড়ে যাচ্ছে, আবার সোডিয়াম এটা ইউজ করলে তখন সেটা ক্ষারের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। তার ফলে কি ভারসাম্য বা যেটা ব্যালেন্স ছিল সেটা কিন্তু তার নাম মিটে গেছে, তাহলে ওটা কিন্তু থাকছে না। তারপর কি বলছে? তাছাড়া অজৈব সার ব্যবহার করা হয়েছে এমন চাষের জমি থেকে নাইট্রোজেন বা ফসফরাসের যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরের জলে মিশে জল দূষণ ঘটায়। তাহলে দেখো, এটা তো চাষের ক্ষেত্রে ক্ষতি করছে, অম্লভারের ভারসাম্য নষ্ট করছে, প্লাস তার সাথে সাথে কি করছে না, জল দূষণও করে দিচ্ছে।
তাহলে এতগুলো কিন্তু এর হচ্ছে তোমার কি ডিফেক্ট হচ্ছে, এতগুলো প্রবলেম তৈরি হচ্ছে। মাটির উর্বর শক্তি বজায় রাখতে তাই বর্তমানে অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তাহলে স্বাভাবিক যে একটা জিনিস তুমি এমন ইউজ করছো যেটা তোমার মাটিরও ক্ষতি করছে, ফসলের ক্ষতি করছে, প্লাস তোমার জলেরও ক্ষতি করছে। তাহলে এরকম জিনিস কি মানুষ ইউজ করতে চাইবে? চাইবে না নিশ্চয়ই। তো সেজন্য কি বলছে, এখনকার দিনে অজৈব থেকে জৈব সারটাকে ইউজ করার মানে কি বলছে, অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। দেখবে বাড়িতে এখন বলে যে বেশিরভাগ ক্ষেত্রে জৈব সার, অর্গানিক কেমিক্যাল বলা হয় না, অর্গানিক। তো এইরকম এখন চলছে। তাহলে এই দুটো হলো তোমার কি মানে কি কি তার ক্ষতিকারক দিক রয়েছে অজৈব সার ব্যবহারের। এবার নেক্সট চলো, এবার কি বলছে যে আমরা দেখলাম এতক্ষণ যে অজৈব সার ইউজ করছে না কেন, কি খারাপ দিক রয়েছে। এবার দেখো জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো। তাহলে জৈব সার কেন, সার কেন ভালো? কোন জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। হুম। নাম্বার 2, জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়ে থাকে। আগে দেখেছিলে যে যখন আমাদের মাটি তৈরি করছিল তখন কি করছে, ম্যাক্সিমাম ট্রাই করছে কি এতে রন্ধ্র বা একটা পোর্স মানে ছিদ্র তৈরি হয়ে থাকে। তার ফলে কি হবে, প্রত্যেকটা জিনিসের আদান প্রদান ভালো হবে। তো সেই কাজটা কে করছে, তোমাদের জৈব সার। এই জন্য কিন্তু জৈব সার অজৈব সারের তুলনায় অবভিয়াসলি বেটার হবে। তারপর বলছে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে থাকে কে, জৈব সার। আমরা প্রত্যেকটা কোনো একটা কেমিক্যাল ইউজ করছি না, আর যে কোনো জিনিসই ন্যাচারালি ভালো বললাম, তো প্রকৃতির জিনিস প্রকৃতির কাছে ফিরে আসছে, কোনো কিন্তু হার্মফুল বা ক্ষতিকারক প্রভাব দেখাচ্ছে না। আর 4 নম্বর পয়েন্ট কি, জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে থাকে। তাহলে আফটার কি বোঝা গেল পুরোটা থেকে, যে জৈব সার ইউজ করলে তোমার কোনো ক্ষতি তো হচ্ছেই না, উল্টে মাটি বলো বা প্রত্যেকটা জিনিসের বলো ভালো দিকটাকে তুলে ধরছে। এজন্যই হচ্ছে যে একটা জৈব সার অজৈব সারের থেকে অবশ্যই গ্রেড এ তে রয়েছে। ওকে, এবার দেখো কি বলছে, বাইরে থেকে সার ব্যবহার না করে মাটি থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদের পুষ্টি উপাদান প্রাকৃতিক কি কি উপায়ে আবার ফিরিয়ে আনা যায়। তাহলে আমরা কি দেখলাম যে চাষ, আমরা কি মানে একটা জমিতে সার দিচ্ছি কেন, বারবার চাষের ফলে তার নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান যেগুলো ছিল সেগুলো নষ্ট হচ্ছে, তাই জন্য আমরা সার প্রয়োগ করছি। এবার এখানে এদের কোশ্চেন হয়েছে, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে দেখবে কোশ্চেনটা, যে আমরা তো সার ইউজ করবো না, কখনো জৈব সার খারাপ, অজৈব সার খারাপ দেখাচ্ছে, জৈবিক পদ্ধতিতে করছে, তো আমরা সার ইউজ না করে কিভাবে হারিয়ে যাওয়া পুষ্টি উপাদানগুলোকে আবার ফিরে পাবো। তাহলে কিভাবে পাবো, দেখো এর মধ্যে দুটো প্রসেস রয়েছে মেনলি পুষ্টি উপাদানগুলোকে ফিরিয়ে আনার। কি কি? 1 নম্বর বলছে চাষের জমি অনাবাদি ফেলে রাখা। অনাবাদি মানে কি, অনেকদিন চাষ না করে। হুম, কি বলছে পয়েন্টটা, দুটো ফসল চাষের মাঝে সময়টা যদি জমিতে কোনো চাষ না করা হয়, তবে প্রাকৃতিক উপায়েই মাটি তার হারানো উপাদানগুলো ফিরে পায়। তাহলে আমরা সার প্রয়োগটা করছিলাম কেন, করছিলাম এই কারণে, কারণ একটা জমিতে তুমি বারবার চাষ করে যাচ্ছ, মাঝে কোনো গ্যাপ দিচ্ছ না, তার ফলে কি হচ্ছে, পুষ্টি উপাদানগুলো সেই মাটির মধ্যে থাকছে না, তার জন্যই আমরা সার প্রয়োগ করেছিলাম। তাহলে আমরা যদি চাই যে আমরা সার প্রয়োগ করব না, তাহলে কি করতে হবে, তাদের মাঝে গ্যাপ দিতে হবে, যার ফলে মাটির পুষ্টি উপাদানগুলোকে আবার পুনরায় তার মধ্যে ফিরে পায়। নেক্সট বলছে কি, কারণ এই সময় মাঠে জমা হওয়া মৃত উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য জীববস্তু নানা রকম জীবাণুর ক্রিয়ায় পচে মাটিতে মিশে যায়, ফলে মাটি তার ফুরিয়ে যাওয়া উপাদানগুলো আবার ফিরে পায়। তাহলে প্রত্যেকটা এই যে পয়েন্ট ছিল তার মধ্যে একটা জিনিস কমন, যে একবারে পরপর পরপর চাষ করা যাবে না, যদি মাঝে কিছুদিন গ্যাপ দাও, একটা টাইম নির্দিষ্ট টাইম পিরিয়ড দিলে গ্যাপ, এই টাইমটা, তাহলে কি হবে, ওখানের মধ্যে নিশ্চয়ই কোনো গাছ এসে মানে পচা গলা থাকবে, কিছু কোনো প্রাণী উদ্ভিদ, তার ফলে কি হবে, ওখান থেকে তার মাটির নিজে তার প্রাকৃতিক উপায়ে সারটা তৈরি করতে পারবে, বাইরে থেকে অজৈব হোক জৈব হোক কোনো সার প্রয়োগ করার দরকার নেই। ওকে, এটা একটা প্রসেস গেল যে আমরা কিভাবে সার ইউজ করা থেকে বিরত থাকতে পারি। আরেকটা রয়েছে, সেকেন্ড পয়েন্ট, আরেকটা কি রয়েছে, শস্য আবর্তন মানে কি, আবর্তন মানে কি, মানে কিছু চেঞ্জ করছে। দেখো কি বলছে, মাটি থেকে পাওয়া পুষ্টি উপাদানের চাহিদা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু নিউট্রিয়েন্টের এটা সেম থাকে না। একই জমিতে ক্রমাগত একই উদ্ভিদ চাষ করে গেলে ওই উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো মাটি থেকে ক্রমশ ফুরিয়ে যায়, এবং তাই অনেক সময় দুটো চাষের মাঝে এক বা সিম্বগোত্রীয় উদ্ভিদ
কি কি সিম্বগোত্রীয় উদ্ভিদ এক্সাম্পল? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন মটর, বিন, ছোলা বা ডালের চাষ করা হয়ে থাকে, তাহলে এগুলো হচ্ছে তোমার সিম্বগোত্রীয় উদ্ভিদের উদাহরণ, যার মূলে কি দেখতে পাওয়া যায়? রাইজোবিয়াম দেখতে পাওয়া যায়। এই ধরনের উদ্ভিদের মূলে বাসা বাঁধে, এই যে বললাম যেটা, রাইজোবিয়াম নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। এই পয়েন্টটা কি বলতে চাইছে? দেখো, তুমি একটা জমিতে হচ্ছে যে ধরে নাও কিছু একটা চাষ করলে, ধান চাষ করলে ধরে নিলাম, হ্যাঁ, এই তোমার ধান গাছ, ওকে। তারপরে যখন ধানটা উঠে গেল, নেক্সট টাইম তুমি একই সেম চাষ করলে, আবার তুমি কিছুদিন পর মানে এটা যখন কাটা হয়ে গেল তখন তুমি আবার ধান চাষ করলে। এবার তোকে বললাম কি প্রত্যেকটা গাছের জন্য তাদের নিউট্রিয়েন্ট নিচ্ছে, তাদের নিউট্রিয়েন্টের মানে পুষ্টির চাহিদাটা ডিফারেন্ট থাকবে, আলাদা আলাদা থাকবে। এবার ধরো যে এই গাছটা ধরে নাও মাটি থেকে কিছু নির্দিষ্ট, যেমন হচ্ছে আমি জাস্ট সাপোজ হচ্ছি এনপিকে প্রয়োজন, নেক্সট টাইম যখন তুমি এটাকে আবার চাষ করছো তখন এ আবার মাটি থেকে এনপিকে নেবে। আমি জাস্ট এগুলো মানে ধরে নিচ্ছি আর কি। আবার ধরো না তুমি মাঝে কোনো গ্যাপ দিলে না, আবার তুমি সেখানে ধান চাষ করছো, তাহলে আবার মাটি থেকে এনপিকে গুলোকে তুলে নেবে, ওকে। তার ফলে কি হচ্ছে যে মাটির মধ্যে এই এনপিকে এর অ্যামাউন্টটা অনেক কমে যাচ্ছে, স্বাভাবিক, তুমি বারবার ইউজ করছো, কমবেই তো। এবার এর জায়গায় তুমি ধরো শস্য আবর্তন প্রক্রিয়াটাকে নিজের কাজে লাগালে, তার ফলে কি করলে, তুমি ধান চাষ করার মাঝখানে কি করলে, এটা একটা প্রসেস গেল যে প্রত্যেকবার তুমি এনপিকে টাকে তুলে নিচ্ছে। আরেকটা দেখো পদ্ধতি এখানে রয়েছে, এটা মুছে দিলাম। আবার ধরে নাও এবার যে মাটি রয়েছে, তুমি একবার ধান চাষ করলে, তাহলে ধান চাষ করলে কি নিচ্ছে মাটি থেকে? এনপিকে, ওকে। এরপর তুমি বললে যে এই পদ্ধতিটাকে কাজে লাগাবো, শস্য আবর্তন। তার ফলে তুমি কি করলে, পরের বার তুমি ধরে নিলাম গম চাষ করলে, তার ফলে ধরো গম চাষ করার ফলে ওর হচ্ছে যে তোমার এনপিকে বাদ দিয়ে অন্য কোনো খনিজ লবণ নিচ্ছে, হ্যাঁ এমএন, তারপরে বা এমজি কিছু একটা নিল, ওকে, এগুলো নিচ্ছে, ও এনপিকে নিচ্ছে না। তাহলে এইটা একবার করলে, তার নেক্সট বার যখন ধান উঠে গেল গমের মধ্যে এটা করলে, নেক্সট বার আবার কি করলে, তুমি ধান চাষ করলে, তা ধান চাষ করলে আবার কি নিচ্ছে? এনপিকে নিচ্ছে, ওকে। তাহলে দেখো, এই যে মাঝে দুটো গ্যাপ দিল, এখানে কি আমি চাষ না করে কিছু ফেলে রেখেছিলাম? ফেলে রাখিনি, কিন্তু আমার যে আগের শস্যটা ছিল ধান, তাকে না করে আমি গমটাকে মাঝে এন্টার করলাম। তার ফলে কি হচ্ছে যে আমাদের যে নিউট্রিয়েন্ট গুলো ছিল সেগুলো চেঞ্জ হচ্ছে। এবার দেখো, এই মাঝে নিশ্চয়ই কোনো না কোনো পচা গলা কিছু আসবে, যেখান থেকে মাটি তার প্রয়োজনীয় এনপিকেটাকে নিতে পারবে, তাহলে কোনো প্রবলেমই রইলো না। আমার হচ্ছে যে কি বলে, চাষের মাঝে গ্যাপও রাখতে হলো না, প্লাস আমার নিউট্রিয়েন্ট গুলো কোনো সার প্রয়োগ করতে হচ্ছে না। অবশ্যই তার দুদিক থেকে কি হচ্ছে? লাভ হচ্ছে। এটা কিন্তু তোমার তাহলে একটা প্রসেস গেল, ওকে। তাহলে এই দুটো পদ্ধতি তোমার কি হলো, সার প্রয়োগ না করে কিভাবে তুমি তোমার কাজটাকে মেটাবে, মানে কি সার প্রয়োগ করতে হবে না, প্লাস তোমার দুদিকে হেল্প হচ্ছে। নেক্সট কি বলছে, উদ্ভিদেরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তাহলে উদ্ভিদ কি করছে, ডিরেক্ট বাতাসে নাইট্রোজেনটাকে নিতে পারছে না। তার ফলে কি হবে, এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে। আচ্ছা, আগের যে ব্যাকটেরিয়াটা বললাম যে সিম্বগোত্রী উদ্ভিদের মূলে কি দেখতে পাওয়া যায়? রাইজোবিয়াম। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি করছে না, পরিবেশ থেকে নাইট্রোজেন, তাহলে বাতাসের মধ্যে কি থাকে, অনেক মুক্ত নাইট্রোজেন থাকে, তো ওই নাইট্রোজেন গুলোকে গ্রহণ করছে এবং উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগ পরিবর্তন করে উদ্ভিদদের দেয়। আচ্ছা, এর আগের চ্যাপ্টারটা তোমরা পড়বে, অণুজীব, সেখানের মধ্যে বলেছিলাম দেখবে যে যখন উদ্ভিদের মধ্যে এই রাইজোবিয়ামটা থাকে তখন কি করে থাকে, বাতাসে নাইট্রোজেনটাকে নিয়ে নাইট্রেট যৌগ বা সেখানের মধ্যে অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন ছিল। যখন এটা দেখো, নাইট্রোজেন যৌগ তো অনেক ধরনের হতে পারে, নাইট্রেট হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে। তো এটা কি রয়েছে, এটা দেখ মানে এটা জানার জন্য আগের চ্যাপ্টার পড়তে হবে। আগেও বলেছে যে প্রত্যেকটা লিঙ্ক থাকে, একটা না পড়লে একটা বুঝতে পারবে না, ঠিক তেমনই এটার ক্ষেত্রে একই। এবার হচ্ছে উদ্ভিদের দেয়, এই নাইট্রোজেন যৌগগুলো উদ্ভিদের ব্যবহারের পরে বাকিটা মাটিতে রয়ে যায়। তাই সিম্বগোত্রীয় উদ্ভিদের ফসল তোলার পরেও মাটিতে যথেষ্ট নাইট্রোজেন থাকে এবং এরপরে ধান, গম, ভুট্টা জাতীয় ফসল চাষ করলে উদ্ভিদেরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যৌগ গ্রহণ করতে পারে। দেখো, তুমি দুটো চাষের মাঝে কি করলে, সিম্বগোত্রীয় উদ্ভিদ লাগালে। এবার সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কি রয়েছে? রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করছে, মাটির আমাদের বাতাসের মধ্যে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনটাকে নিয়ে নিল। তার ফলে
এই নাইট্রোজেনটা কি করছে, নাইট্রোজেন যৌগে পরিণত করছে। হ্যাঁ, এখানে নাইট্রোজেন ঘটিত যৌগ রয়েছে। তার ফলে কি হচ্ছে, যখনই এই সিম্বগোত্রীয় গাছটা তুমি তুলবে, বা সিম্বগোত্রীয় গাছটা কি বলছে দেখো, এই নাইট্রোজেন যৌগগুলো উদ্ভিদের ব্যবহারের বাকিটা রয়ে যায়। সিম্বগোত্রীয় ফসল তোলার পরেও মাটিতে যথেষ্ট নাইট্রোজেন থাকে। এবার যতটা লাগলো গাছকে দিল যে তোমার দরকার এতটা নাইট্রোজেন নিয়ে নাও, বাকিটা ওর কাছে রয়েছে, তাহলে বাকিটা কি হলো, মাটির মধ্যেই কিন্তু রয়ে গেল। এবার পরবর্তীকালে যখন তুমি অন্য কোনো চাষ করবে, তখন তোমাকে বাইরে থেকে আর কোনো নাইট্রোজেন লাগছে না, বিকজ আগের থেকে তোমার মধ্যে, মানে তোমার মাটির মধ্যে কিন্তু আগে অনেক নাইট্রোজেন রয়েছে। তারপর কি বলছেন, তাই এই ধরনের ফসল একবার চাষ করে মাঝে একবার সিম্বগোত্রীয় চাষ করলে মাটি আবার তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়। একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল, বিশেষিত সিম্বগোত্রীয় উদ্ভিদ চাষ করলে এটা হলো শস্য আবর্তন। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমি একই জমিতে বারবার একই চাষ করছি না, মাঝে কিছু অন্য চাষ করছি। মেনলি কি চাষ করা হচ্ছে, সিম্বগোত্রীয় উদ্ভিদ, মটর, ছোলা এগুলো। তার ফলে ডাল, এগুলো হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদ। এবার এখানের মধ্যে একটা পয়েন্ট তোমাদের এখন থেকে স্টার্ট করে একদম বড়বেলা পর্যন্ত লাগবে, যে এর মূলে কি থাকে, রাইজোবিয়াম। এই রাইজোবিয়ামটা কিন্তু ইম্পর্টেন্ট, এটার জন্যই কিন্তু প্রত্যেকটা জিনিস পসিবল হচ্ছে। পরীক্ষার সময় অনেকে দেখবে রাইজোবিয়ামকে রাইবোজোম লিখে চলে আসবে, এটা কিন্তু ভুল করে থাকে, কিন্তু তা নয়, এটা হচ্ছে রাইজোবিয়াম, নট রাইবোজোম। ওকে, রাইবোজোম সে আবার কোষে দেখতে পাওয়া যায়, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি। চলো নেক্সট যাক। নেক্সট কি বলছে, মাটির পুষ্টি উপাদানগুলো বজায় রাখার জন্য অনেক সময় মাটিতে নানা রকম মিথজীবী অণুজীব মেশানো হয়ে থাকে। এটা অণুজীব সার। এই সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় আর মাটিকে রন্ধ্রযুক্ত করে বায়ু চলাচলে সাহায্য করে থাকে। তাহলে এটা একটা আলাদা প্রসেস রয়েছে, যে মাটির আমার আলটিমেটলি লক্ষ্য কি, পুষ্টি উপাদানগুলো যাতে তার মধ্যে থাকে, তাহলে সেটা বজায় রাখার জন্য কি করছে, অনেক সময় মিথজীবী অণুজীব মেশানো হচ্ছে। এটা এটা কি হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, অণুজীব সার হিসেবে ইউজ করা হচ্ছে, এবং তার ফলে মাটি তার পুষ্টি উপাদানগুলোকে পুনরায় ফিরে পাচ্ছে। ওকে, এটা একটা ছোট্ট স্লাইড ছিল। এরপর তাহলে আমরা যে 8টা পদ্ধতি ছিল চাষের ক্ষেত্রে, 3টে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা কি 4 নাম্বার। তাহলে আমরা কি করেছি এতক্ষণ পর্যন্ত, মাটি তৈরি করেছি, বীজ বপন করেছি, এবার সারের দিকেও লক্ষ্য দিয়েছি, সার কি করব না করবো, কখন দিতে হবে, কখন ক্ষতি করতে, অনেক কথা হয়ে গেছে। এবার তোমাদের 4 নাম্বার পদ্ধতি সবকিছু তো হয়ে গেছে, এবার আমরা কি করব, জল সেচ। এবার কি দেবো, জল দেবো। ওকে, এবার জল দেওয়ার মধ্যে তোমার অনেক পদ্ধতি রয়েছে, কোনগুলো ইউজ করব দেখা যাক। বলছে প্রত্যেক জীবই বেঁচে থাকার জন্য প্রয়োজন জল। তোমারও যদি জল না খাও কি বাঁচতে পারবে, কি পারবে না, কিডনির প্রবলেম অনেক, মানে শুধু কিডনি না, প্রত্যেকটা এর ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা যাবে। ঠিক তেমনই উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়ে থাকে। কারণ কি বলছে, উদ্ভিদের বেড়ে ওঠা আর ফুল ফল বীজের বিকাশের জন্য জল খুবই প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমাদের বৃদ্ধির জন্য যেমন জলের প্রয়োজন, ঠিক তেমনই উদ্ভিদের জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। এবার বলছে তোমরা তো জানো যে উদ্ভিদ তার মূলের সাহায্যে জল শোষণ করে, এটা আগেও বলেছি যে উদ্ভিদ তার যে মূল রয়েছে সেটা, মানে সেটা হেল্প করে, সেটা ইউজ করে মাটির তলা থেকে জল, খনিজ লবণ প্রত্যেকটা জিনিস শোষণ করে, এবং তার ফলে সেটা কি করে থাকে, নিজের বডির মধ্যে নিয়ে যায়, খাবার তৈরিতে হেল্প করে, এইগুলো হয়ে থাকে। এবার কি বলছে, আর জলের সঙ্গে মাটি থেকে গ্রহণ করে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আর সার, তাহলে অজৈব খনিজ লবণ এগুলো কথা বলা রয়েছে। তাহলে এটা তোমার এখানের মধ্যে কি বলা রয়েছে, যে একটা গাছের জন্য জল কতটা উপকারী। এখনো আমাদের মেন টপিকে আসেনি। এবার কি বলছে দেখো, উদ্ভিদের দেহে প্রায় 90% জল থাকে। তাহলে কত পার্সেন্ট জল থাকে উদ্ভিদ দেহে, 90 ভাগ, 90%, 90% জল থাকে। বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল একান্তই প্রয়োজন। তাহলে আমরা তো বীজ বপন করেছি, তাকে তো অঙ্কুরোদ্গম হতে হবে, তবে তোমাদের পুরো প্রসেসটা সাকসেসফুল হবে। দেখো 8টা পদ্ধতির মধ্যে কোনো একটা যদি স্টেপ মিস হয়, তাহলে আমাদের বাকি 7টা করা বেকার। ওকে, এবার বলছে কি, তাছাড়া জলের সঙ্গে মিশিয়ে পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। ভালো ফসল পেতে গেলে মাটির আর্দ্রতা বজায় রাখা খুব জরুরি। মাঠের ফসলে নির্দিষ্ট সময় অন্তর তাই জল সরবরাহ করা দরকার। এটাকে কি বলা হচ্ছে, জল সেচ। অর্থাৎ আমরা বাইরে থেকে কি করছি, জল দিচ্ছি। সাধারণত নদী, হ্রদ
পুকুর, খাল, বিল, জলধারা, কুয়ো, টিউবওয়েল এসব জলসেচের উৎস হিসেবে কাজ করা হয়ে থাকে। এবার দেখো এখানের মধ্যে একটা জেনারেল কথা দেওয়া রয়েছে যে এগুলো থেকে আমরা ইউজ করতে পারি। এবার অনেকগুলো পদ্ধতি রয়েছে, ওকে, এটা আমরা পরের স্লাইডে দেখছি যে কতগুলো পদ্ধতিতে আমরা জল সেচ করতে পারি। অঞ্চল ভেদে অঞ্চল ভেদে এই জল সংগ্রহ করার পদ্ধতিও ফারাক থাকে। তাহলে বললাম যে এটা জেনারেল দেওয়া রয়েছে, কিন্তু জলসেচ করার যে পদ্ধতি সেটা কিন্তু অনেক ভ্যারিয়েশন, অনেক ডিফারেন্ট দেখা যায়। তারপর সেই জল খাল দিয়ে বা পাইপ দিয়ে ইলেকট্রিক বা ডিজেল পাম্পের সাহায্যে চাষের জমিতে পৌঁছে দেওয়া হয়। অনেক সময় ইলেকট্রিক বা ডিজেলের পরিবর্তে সৌরশক্তি বা বায়োগ্যাসও ব্যবহার করা হয়ে থাকে। এই কাজে চিরাচরিত পদ্ধতিতে সাধারণত মানুষের শ্রম বা পশু শক্তি ব্যবহার করা হয়ে থাকে, তবে এই পদ্ধতিগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও কম কার্যকারী হয়ে থাকে আর জলের অপচয় ঘটে থাকে। তাহলে এবার দেখো দুটো পদ্ধতি থাকবে, একটাকে কি বলা হচ্ছে চিরাচরিত, আর একটা প্রসেস রয়েছে। তাহলে এই চিরাচরিত পদ্ধতির মধ্যেও আবার অনেক ভাগ থাকে, কিন্তু এটা খুব একটা ভালো কাজ করে না। কেননা দেখো বলছি কি যে সস্তা, দামে কম ঠিক আছে, কিন্তু মানে ভালো নয়। তাহলে সস্তা হলেও এটা কিন্তু খুব একটা কার্যকারী হয় না। ওকে, তাহলে এবার কি করা যায়, প্রবলেম এটা, সলিউশনের দিকে আগানো যাক। এবার রয়েছে কি চিরাচরিত পদ্ধতি। তাহলে বললাম কি যে চিরাচরিত পদ্ধতির অনেকগুলো ভাগ রয়েছে। দেখো এক নম্বর কি বলছে, দড়ি, বালতি, পুলি, নালা পদ্ধতি। তাহলে কি হচ্ছে, অনেক কিছু এফেক্ট লাগছে, অনেক কিছু পদ্ধতি লাগছে, তোমাদের বইতে ফটো দেওয়া রয়েছে দেখবে, এই যে দড়ি, বালতি, পুলি, নালা। তাহলে এখানে একটা দড়ি রয়েছে, বালতি ইউজ করছে, তাহলে কি করছে, এখান থেকে জল তুলে সেটাকে মাটির মধ্যে দিচ্ছে, ফলে কি অনেকটা মানে কোনো টাকা লাগছে কি, তেমন লাগছে না, কিন্তু কি বেশি খাটতে হচ্ছে, প্লাস তোমার কার্যকরিতা কিন্তু খুব একটা বেশি হচ্ছে না। কারণ কতটাই বা জল দেবে, মানে অনেক বড় লোকের জমি রয়েছে, কতটা কতটা এফেক্টিভ হবে, তাই না? বাট এটা পদ্ধতি এটা। সেকেন্ড বলছে দোলনা বালতি পদ্ধতি। দেখো এখান থেকে একটা ছোট গর্ত মতো করা রয়েছে, এখান থেকে জল তুলবে আর এটার সাহায্যে দিয়ে এভাবে সেটা জমির মধ্যে দিচ্ছে। থার্ড কি রয়েছে, চেন পাম্প পদ্ধতি, তার ছবিটা এখানে দেওয়া নেই, ওটা সেম এরকম ভাবে একটা চাকা মতো লাগানো থাকে, এখানে জল তুলে আর এখানে যদি চাষবাস থাকে তো এখানের মধ্যে ছড়িয়ে দেয় সেটা। বইয়ের মধ্যে ছবি দেওয়া রয়েছে, দেখো চেন পাম্প পদ্ধতি। আর কি বলছে, ঢেকাল পদ্ধতি। এই যে ঢেকাল পদ্ধতি, ঢেকি ঢেকি শুনেছো তো নাম? তো ঢেকির মধ্যে সেম থাকবে, যেখানে একটা দেখো পাথর বাঁধা রয়েছে, এখানে জল তুলছে, জল তুলে মানুষের কি হচ্ছে, এখানে মানুষকে বেশি কাজ করতে হচ্ছে, ম্যান এফেক্ট যাকে বলে, ম্যান পাওয়ার এখানে দেখাতে হচ্ছে। এখানে কি করছে, জল তুলে এখানের মধ্যে দিচ্ছে। আরেকটা কি রয়েছে যে পার্শ্বে চাকা বা রাহাত পদ্ধতি, অর্থাৎ এখানে কি, এখানে আবার গরু ইউজ করছে, দেখো চাকা রয়েছে একটা, এখানে চাকার সাথে জলটা কি করছে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এই প্রত্যেকটা যে পাঁচটা পদ্ধতি রয়েছে তোমাদের চিরাচরিত, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষকে এফেক্ট করতে হচ্ছে, তার ফলে কি কোনো একটা টাকা লাগছে না বেশি, বাট খুব একটা কার্যকরী হচ্ছে না। এবার চলো নেক্সট কি দেখা যাক। তাহলে আমরা কি দেখলাম, চিরাচরিত পদ্ধতি দামে কম, মানেও ভালো না। তাহলে আধুনিক পদ্ধতি কি বলছে, আধুনিক মানে কি, এখন যেগুলো ইউজ করা হচ্ছে, আধুনিক পদ্ধতিগুলোয় জলের অপচয় কমানো সম্ভব হয়ে থাকে। তাহলে আগেরটাই কি হচ্ছিল, জলের অপচয় হচ্ছিল, কারণ মানুষ যখন জল তুলছে প্রত্যেকটা মানে কি বালতি করে জল তুলে ধরে নাও, যতটা দরকার তার থেকে এক্সেস হয়ে যাচ্ছে না, অত্যাধিক জলের অপচয় হচ্ছে। কিন্তু এই যে আধুনিক পদ্ধতি, এখানে অতটা জলের অপচয় হচ্ছে না। তাহলে আধুনিক পদ্ধতির নিশ্চয়ই ভাগ থাকবে, যেহেতু চিরাচরিত পাঁচটা ভাগ ছিল। এক নম্বর কি বলছে, ফোয়ারা পদ্ধতি। ফোয়ারা পদ্ধতি কি না, তোমার দেখো ফোয়ারার মতো জলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, চাষের জমি ফসলের ওপর ফোয়ারার মতো জল ফেলা হয়ে থাকে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে অনেক জমিতে ফসল লাগানো রয়েছে বা চাষবাস হচ্ছে, এবার এখানে কি হচ্ছে ফোয়ারার মতো, আচ্ছা দেখো ফোয়ারার মধ্যে থেকে কতটা বা জল এক্সেস বেরোবে, মানে অ্যামাউন্টটা তো কমই হবে না, বাট দেখো জলের অপচয়টা কিন্তু কম হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের ফোয়ারা পদ্ধতি, এর প্রত্যেকটা জায়গায় লাগানো আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার ফলে কি হচ্ছে না, মাটিতে ঠিক অ্যামাউন্টে জলটা যাচ্ছে, কোনো জলের অপচয় হচ্ছে না। এবার নেক্সট আরেকটা পদ্ধতি কি রয়েছে, ড্রিপ পদ্ধতি। ড্রিপ পদ্ধতিতে কি করা থাকে, পাইপের সাহায্যে উদ্ভিদের মূলে ঠিক কাছে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ার ব্যবস্থা করা হয়ে থাকে। তাহলে আমাদের আধুনিক পদ্ধতির মেন উদ্দেশ্য কি ছিল, জল অপচয় কম করব, আর প্লাস তোমার যাতে মানটা ভালো হয়। ওকে, তো সেই দুটোই কিন্তু এখানে ফুলফিল হচ্ছে। দেখো জলের আগেরটা বললাম খুব একটা অপচয় হবে না, কারণ ফোয়ারার মধ্যে থেকে হালকা হালকা জল বেরোবে। আর ঠিক তেমনই ড্রিপে তো একদমই হচ্ছে যে কম অপচয় হবে, কারণ একদম মূলের, দেখো উদ্ভিদের মূলের কাছে গিয়ে জলটা ফেলছে, কতই বা জল অপচয় হবে, নির্দিষ্ট অ্যামাউন্টে পৌঁছাবে। প্রত্যেকটাতে পাইপ লাগানো রয়েছে, উদ্ভিদের মূলের কাছে গিয়ে জলটা হচ্ছে, এই যে বলে যে উদ্দেশ্য ওই পাইপের সাহায্যে উদ্ভিদের
মূলের ঠিক কাছে গিয়ে কিভাবে মানে জলটা ফেলছে, ফোঁটা ফোঁটা অল্প অল্প জল ফেলছে, দেখো জাস্ট খুবই কম জলাপচি হচ্ছে, প্লাস তোমাদের কাজটা কিন্তু ভালো এফেক্টিভ হচ্ছে। এরপর কি বলছে, এতক্ষণ আমরা কি দেখলাম, 4টে প্রসেস হয়ে গেল আমাদের। বীজ মাটি ঠিক করা, বীজ লাগানো, প্লাস সার অ্যাপ্লাই করা, আর একটা কি দেখলাম আগেরটাই, জলসেচ। এবার আমরা 5 নম্বরে আসছি কি, আগাছা দমন। তাহলে প্রত্যেকটা স্টেপ দেখো গুরুত্বপূর্ণ, কোনো একটা মিস হওয়া মানেই তোমার ফসল করা বেকার, ফসল আর হবেই না। তাহলে আগাছা দমন বা কি বলছে, অনেক সময় চাষের জমিতে যে ফসলের চাষ করা হচ্ছে সেটা ছাড়া অন্যান্য আরো কিছু উদ্ভিদ জন্মায়। এই অপ্রয়োজনীয় উদ্ভিদগুলোই হলো আগাছা। আগাছা মানে কি, আমার দরকার নেই, এক্সট্রা মানে গায়ে এসে পড়ছে এরকম টাইপসের, দরকার নেই তাও যেচে আসছে আর কি। তো এই আগাছাগুলোকে দমন করার প্রয়োজন, কারণ যাকে দরকার নেই সেটা তোমার মানে জন্য ভালো না। ঠিক তেমনই এদেরকে যেহেতু উদ্ভিদ চাইছে না নিতে, বাট এক্সট্রা আসছে মানে বাইরে থেকে, তো এগুলো উদ্ভিদের জন্য ভালো না, তাদের কি করতে হবে, দমন করতে হবে। এই আগাছাগুলো যে উদ্ভিদের চাষ করা হচ্ছে তার, সরি কি বলছে, এই আগাছাগুলো যে উদ্ভিদের চাষ করা হচ্ছে তাদের জল, পুষ্টি উপাদান, থাকার জায়গা আর আলোর ভাগ বসাই। তা ধরো তুমি বাড়িতে রয়েছো, তোমার বাড়িতে এক্সট্রা একজন বা তোমার মানে দূর সম্পর্কে একটা আত্মীয় চলে এলো। এবার কি করছে, সেখানে আসার ফলে তুমি তাকে চাইছো না, তাও তোমার বাড়িতে এসে রয়েছে। এবার কি করবে, তোমার যেখানে থাকছো সেখানে বেডরুমে ভাগ নেবে, তুমি খাচ্ছো, এবার তোমাকে 8টা চিপস খেলে তাকে মানে ভাগ দিতে হবে, বা যা কিছু করছো কি শেয়ারিং চলছে জিনিসটা, কিন্তু তোমার তাকে দরকার ছিল না। ঠিক তেমনই একটা উদ্ভিদের ক্ষেত্রে ওই আগাছাগুলো ওই দূর সম্পর্কের আত্মীয়ের মতো, আসছে তো আসছে, প্লাস জল, পুষ্টি উপাদান, থাকার জায়গা, প্রত্যেকটা জিনিসে ভাগ বসাচ্ছে। তাহলে তাকে আমার খুব একটা পছন্দ নয়, তাকে দমন করার প্রয়োজন, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রয়োজন। এবার কি বলছে, তাই ফসলের বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে। তাহলে তোমারও যেমন বৃদ্ধি ব্যাহত হবে, যে তুমি আগে যত রিল্যাক্সে ছিলে এখন থাকতে পারছো না, ঠিক তেমনই গাছেরও পুষ্টির বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তখন আগে যেমন গ্রো করছিল এখন করবে না, কারণ তো সবকিছুতে কি শেয়ারিং চলে আসছে। তারপর কি বলছে, কোনো আগাছা ফসল তোলার বাধা সৃষ্টি করে। তাহলে ফসল তুলতে গিয়ে বাধা সৃষ্টি করছে, ওভারঅল তো ক্ষতি করছেই। চাষিরা আগাছা নির্মূল করার জন্য নানা পদ্ধতির ব্যবহার করেন। অবশ্যই কথা, তোমার যদি বাড়িতে এরকম কেউ আসে তাহলে তুমি তাকে দমন করার জন্য অনেক পদ্ধতি নেবে। ঠিক তেমনই চাষের যেহেতু দায়িত্ব চাষ করা, তারাও কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতির অবলম্বন করে থাকে। জমিতে বীজ বোনার আগে চাষিরা যখন জমি চাষেন তখন আগাছাগুলো মূল শুদ্ধ উপরে আসে, আর তারপর শুকিয়ে গিয়ে মাটিতে মিশে যায়। তাহলে কি করছে, যে এখানে চাষিরা কি করছে পদ্ধতিটা দেখো, বলছে জমিতে বীজ বোনার আগে, যখন সেকেন্ড প্রসেস ছিল যে বীজ বপন, তার আগে কি করছে, জমি চাষের মাটি তৈরি পদ্ধতিতে ছিল যে জমিটা চষার প্রয়োজন থাকে আগে, ঠিক আছে। তো তখনই কি বলছে, যে আগাছাগুলো মূল শুদ্ধ উপরে উঠে চলে আসে। এবার ধর নাও, তখন যে আগাছাগুলো এক্সট্রা জন্মেছিল তখন মানে একদম প্রথমের দিকে, তখনই কিন্তু আগাছাগুলো উপরের দিকে চলে আসছে, আর তারপর শুকিয়ে গিয়ে মাটিতে মিশে যায়। তো এটা তোমার আগাছা দমনের প্রথম। এরপর কি বলছে দেখো, এরপর বলছে চাষিরা অনেক সময় হাতে করে মাটি থেকে আগাছা তুলে ফেলেন, কখনো বা আগাছাগুলোকে মাটির খুব কাছ থেকে কেটে দেন, অনেক সময় আবার কিছু রাসায়নিক, যেমন এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ। আগাছা দমনকারী কিছু রাসায়নিকের নাম বলো, কি আসবে, 2,4-D, ড্যালাপোন, পিক্লোরাম ইত্যাদি স্প্রে করে আগাছা দমন করা হয়ে থাকে। তাহলে চাষিরা কি করছে, অনেক সময় হাতে করে তুলে দিচ্ছে, কখন একদম ধরে নাও এটা তোমার একটা জমি, এখানে তোমার পছন্দের গাছটা চাষ করেছে, এখানে কোনো আগাছা বড় হয়েছে, জাস্ট এখান থেকে কেটে দিলো, যার ফলে আগাছাটা বৃদ্ধি হতে না পারে, প্রয়োজনীয় খাবার যাতে না নিতে পারে। ওকে, আর কি করছে না, রাসায়নিক ইউজ করছে। রাসায়নিক এক্সাম্পল কি, 2,4-D, ড্যালাবোন, পিক্লোরাম, এগুলো। এরপর বলছে কোন রাসায়নিক পদার্থগুলো হলো আগাছানাশক, এই রাসায়নিক পদার্থগুলো হলো আগাছানাশক, এবং যাকে উইডিসাইড বলা হচ্ছে। এই রাসায়নিক গুলো ফসলের কোনো ক্ষতি করে না। তাহলে আমরা যে আগাছা দমনকারী রাসায়নিক গুলো ইউজ করছি, এগুলো আমাদের আগাছা দমন করতে ইউজ হচ্ছে, ফসলের কিন্তু কোনো ক্ষতি করছে না। এই রাসায়নিক পদার্থগুলো মানুষের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ, একদিক নয় একদিকে তো চলে যাচ্ছে। আগাছা দমনকারী বলবে যে, এখন দেখবে কোনো কিছু জিনিস বলে যে বাইরে থেকে কিনে আনার পর কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখতে বলে, কেন বলে, এই আগাছানাশকগুলো ইউজ করা হয়, সেটা কিন্তু গাছের জন্য মানে আমাদের যে ফসল উৎপাদন হচ্ছে তার জন্য তো ভালো, কারণ তার হচ্ছে আগাছাগুলোকে দমন করছে, বাট ওটা কিন্তু আমাদের জন্য প্রচুর ক্ষতিকারক হচ্ছে। তো সেজন্যই এটা একটা ড্রব্যাক।
তাই স্প্রে করার সময় চাষিরা কি বলছে, স্প্রে করার সময় চাষিদের নাক আর মুখ ঢেকে নেওয়া দরকার হয়ে থাকে, কারণ যেহেতু এটা একটা মানুষের জন্য ক্ষতিকারক। তো এদেরকে কি নিজেদের সাবধানতা অবলম্বন করে এগুলোকে স্প্রে করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা যে আমাদের চাষের 8টা স্টেপ রয়েছে তার আজকে কি দেখলাম 3, 4, 5, এরপরে আরো 3টে বাকি রয়েছে, এটা আমাদের পরবর্তী ভিডিও ডিসকাস করা হবে। আর আজকে ভিডিও আশা করি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো। আর নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে স্কুলওয়ালা চ্যানেল তোমাদের পাশে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ। আজকে ভিডিও এই পর্যন্ত।